অনবরত ভাবতে থাকি যে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝি আমাদের মতন সাবকন্টিনেন্টের একটা দেশ, তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশকে বাঁচাবে। আন্তর্জাতিক সম্প্রদায় যারা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের গুণে মুগ্ধ ছিলেন, তাদেরকে একটা মানে মোহভঙ্গ হয়েছে কিনা? মানে মোহভঙ্গ হয়েছে কিনা? সুলতানা, এই জায়গাটা খুবই মজার কিন্তু। দেখেন, আমরা অনবরত ভাবতে থাকি যে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝি আমাদের মতন সাবকন্টিনেন্টের একটা দেশ, তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশকে বাঁচাবে। সত্যিকার অর্থে কখনোই বাঁচায়নি। কারণ আপনি দেখবেন যে ২০০ বছর আগে যে ঔপনিবেশিক শক্তি ছিল, এখন সেটাই কিন্তু অন্য একটা ফর্মে পুরা বিশ্বে কাজ করছে। এবং যে আন্তর্জাতিক শক্তির কথা আমরা বলি মুখ বড় করে, যে তারা মানবাধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, তারপরে আরো কি কি আছে না, আছে জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটি, তাই না? এগুলো আমরা যেগুলো বলি যে এরা এগুলো আমাদের জন্য নিয়ে আসবে, এরা সত্যিকার অর্থে তা করে না। এরা যেখানেই এই জিনিস, এই শান্তির বার্তা নিয়ে গেছে, সে দেশটাই ধ্বংস হয়ে গেছে। আপনি ইরাকের অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, ইউক্রেনের অবস্থা দেখেন। এক একটা সমৃদ্ধশালী দেশ, তারা তাদের ন্যাশনালিজম বলি, তারা তাদের ধর্মীয় জাতিসত্তা, তাদের জাতীয়তাবাদ এবং তাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, কেউ সেমি কমিউনিস্ট, কেউ দেখা যাচ্ছে পুরোপুরি পুঁজিবাদী, এগুলা নিয়ে যখন তারা চলছে, সেখানে গিয়ে কিন্তু তারা আক্রমণ করছে। আর এই আক্রমণ করে সে দেশটাকে তারা তাদের উপনিবেশে পরিণত করছে। এবং এই অবকাঠামোগত চেঞ্জের ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে, সব ধরনের বিপ্লবের ক্ষেত্রে প্রত্যেকটা দেশে এই ধরনের লালবদররাই কিন্তু কাজ করেছে। আমাদের দেশে যেরকম লালবদররা কাজ করেছে, লালবদরের বিভিন্ন শ্রেণী বিভাগ ছিল, পেশা ছিল, বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের লালবদর কাজ করেছে। আপনি ইউক্রেনে যখন অরেঞ্জ বিপ্লব হয়েছে, সেখানেও অরেঞ্জ বদররাই কাজ করেছে। তাদের যে মিডিয়াগুলো ছিল, আপনি ৮০টা বা ১০০টার মতন মিডিয়া দেখবেন, মিডিয়ার মধ্যে ৯২টাই দেখা গেছে যে পশ্চিমা শক্তি দ্বারা মদতপুষ্ট ছিল। তাদের এনএডি ফান্ড বলি, তারপরে ইউএসএআইডি ফান্ড বলি, এবং এনজিও গুলা ভীষণভাবে সক্রিয় থাকে। এনজিও গুলা কিন্তু যখন নির্বাচিত সরকার থাকে, তখন দেশে মানবাধিকার, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সংবাদ কর্মীদের নিরাপত্তা, এগুলো নিয়ে সাংঘাতিকভাবে কান্নাকাটি করতে থাকে। সে কান্নায় পৃথিবী ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। কিন্তু যখনই তাদের সমর্থিত এ ধরনের পাপেট সরকার আসে, তারা একজন কিন্তু শীত ঘুমে চলে যায়। এবং আপনি দেখেছেন যে আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষক গাছে ঝুলছেন উনি আনন্দে, কারণ তার পাপেট সরকার বসা, ঠিক আছে। এবং এবং ওই যে মামুনের কথা বললেন, যাকে আমরা টাইসন মামুন বলে থাকি, টাইসন মামুন কিন্তু সাংঘাতিকভাবে, উনি ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার ঢাকা ইউনিভার্সিটির, উনি সাংঘাতিকভাবে কিন্তু ইউনুস বন্দনা করেছেন। উনি যখন পদ পদবি পান না, এখন ওনার মনে হচ্ছে যে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশ ধ্বংস করবেন আপনারা সবাই মিলে, আপনারা লাল বদররা মিলে, আর দেশকে উদ্ধার করতে বরাবর খালি আওয়ামী লীগ তার রক্ত দিবে। এই ফেনোমেনার থেকে বের হয়ে আসতে হবে। দেশকে রক্ষা করতে হলে যারা যারা লাল বদরগিরি করেছে, তাদেরও একসাথে হয়ে এখন দেশকে উদ্ধার করতে হবে। কিন্তু কারণ দেশ এখন শুধুমাত্র জামাতের কবলে চলে গেছে বা জঙ্গিদের কবলে চলে গেছে তা না। দেশ কিন্তু আগামী ২০০ বছরের জন্য, যদি ধরেন ২০০ বছর বা ৫০০ বছরের জন্য, ঔপনিবেশিক শক্তির আন্ডারে চলে গেছে। আপনি খেয়াল করলে এটাই দেখবেন। দেখুন, দেশ শুধু জামাতের মানে দখলে চলে গেছে, এটা শুধু কথার কথা না। কিন্তু আমি কালকেই দেখছিলাম যে কানাডাতে যাবেন জামাতের আমির শফিকুর রহমান। সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার গভর্নমেন্টকে এবং বাংলাদেশ হাই কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। মানে একটা রাজনৈতিক দলের প্রধান যাবেন একটা দেশ সফরে তার দলীয় কার্যক্রমের জন্য, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায় কেন? এটাই তো। চিঠিটা কিরকম দেখেন, লেটার অফ ইন্ট্রোডাকশন। তিনি কিন্তু কোনো সরকারি চাকরি করে না, বা উনি কোনো সরকারি চুম্মা শফিক আর কি, চুম্মা শফিক কোনো রকমের সরকারি পদেও কিন্তু অধিষ্ঠিত না। তাকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমার দেশটার প্রতিটা কাজ একটা ডার্ক কমোডিতে পরিণত হয়েছে, যেটা আপনি প্রথমেই বললেন, আসাদও বলল, আমিও বললাম, যে দেশের সকল ধরনের অর্গানকে ধ্বংস করে দেওয়াই থাকে হচ্ছে কালার রেভলিউশনের একমাত্র কাজ। আপনি দেখেন, ইরাক ধ্বংস করে দিয়ে এখন ইরাক পুনর্গঠনে যারা কাজ করছে, তারা হচ্ছে গিয়ে আমেরিকান শক্তি। ইরাক কি ধরনের পুনর্গঠন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। লিবিয়ার গাদ্দাফিকে সরিয়ে দিয়ে লিবিয়া এখন ৩ খণ্ড, ঠিক আছে। লিবিয়াতে ৩ জন মাফিয়া, আমাদের যেরকম কিশোর গ্যাং,
সেভাবে লিবিয়াতে ৩ জন মাফিয়ার আন্ডারে বিভিন্ন গ্যাং কাজ করে। যে গ্যাংয়ের হাতে যত বেশি শক্তি, তার হাতে কিন্তু লিবিয়ার তেল উত্তোলন বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ ঠিক করার এবং এগুলো পাচারের বিষয় সব তার হাতে ঘনীভূত। তো আমাদের দেশেও সেই কাজই সত্যিকার অর্থে চলছে। আমরা বিভিন্ন ধরনের অন্যায়কারককে আমরা দেখছি। আমি সমন্বয়ক বলি না, আমি সম অন্যায়কারক বলি। এদের এক একজনের দেখেন যে মানে কি বলবো, 2 দিন আগেও বলছে আমার পকেটে 5,000 টাকা নেই। এখন টাকা কিভাবে রাখবে সেটার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে, কাকে দিয়ে টাকা সরাবে, কোথায় রাখবে। এবং আপনি যদি তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সটা দেখেন, মানুষের হঠাৎ করে পয়সা হলে মানুষের কিন্তু শরীর টরীর সব ফুলে টুলে একটা সাংঘাতিক বিষয় হয়ে যায়। হ্যাঁ, তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সও সেরকম হয়ে গিয়েছে। হাবদাল্লাহ বলেন, তারপর যে ছৈদানা সার্জিস আলম বলেন, এদের প্রত্যেকের ফিজিক্যাল এক্সিস্টেন্স, স্যুট ছাড়া এখন পড়তে পারে না, ওয়েস্টিন ছাড়া যাইতে পারে না। এই তো অবস্থা, বুঝতে পারছেন না? তো আমার দেশটাও দেখেন মাফিয়াদের দ্বারা সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আসিফ নজরুল দেখা যাচ্ছে যে একটা কি বলবো সোবার ইয়ে নিয়ে আসে, মনোভাব নিয়ে দেখায়, এবং তার আন্ডারেও কিন্তু এরকম মাফিয়া আছে, এরকম কিশোর গ্যাং আছে, প্রত্যেকের আন্ডারে আছে। আপনি এই যে সাদিক কায়েম থেকে শুরু করে ডাকসুতে দেখে শুরু করে সব জায়গায় যেদিকে তাকাবেন, প্রত্যেকের আন্ডারে বিভিন্ন এলাকার কিশোর গ্যাং আছে, এবং দেশ কিন্তু এভাবে মব দ্বারা, মাফিয়া দ্বারা সত্যিকার অর্থে নিয়ন্ত্রিত হচ্ছে। ইউনূস নিজে যেটা সরকার প্রধান হিসেবে করতে পারছে না সরাসরি, সে তার এসব গ্যাংদেরকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে, এবং দেশকে টোটাল এনার্কি মানে কিন্তু টোটাল পুঁজিবাদ। মানুষ যখন অনেক এনার্কিতে থাকে তখন সে চাচা আপন প্রাণ বাঁচা, সে সামষ্টিক কোনো কিছু আর ভাবতে পারে না। এই কারণে টোটাল এনার্কিতে দেশ সারাক্ষণ থাকবে, গত 14 মাস ধরে আছে, আগামীতেও থাকবে, জনগণ যদি এটা রুখে না দাঁড়ায়। তো আসাদ নূর, আমরা দেখছি যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ বেশ বড়সড় মিছিল বের করছে, এতে অনেকেরই মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে। তো আবার অন্যদিকে দেখছি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে। একদিকে ইউনূস সরকার কি চায়, আরেকদিকে জনগণ কি সত্যি রুখে দাঁড়াতে শুরু করছে? দেখুন, আওয়ামী লীগ মিছিল করবে এটাই তো বাস্তবতা। আওয়ামী লীগ মিছিল করবে না? আওয়ামী লীগ কি এই দেশের মানুষ না? এই অন্য দেশের মানুষ এসে আওয়ামী লীগ করে নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতাদের ভুল ত্রুটি ছিল, সেটা আমরা দেখতেও পাচ্ছি, সেগুলো আসছে সামনে। দেখেন, জনস্রোত থামানোর তারা যে দুঃসাহস দেখাচ্ছে, এটা আসলে তাদের সেই ক্ষমতা আছে কিনা? আমি একজন বাংলাদেশী হিসেবে আনন্দিত যে ইউনূসের মতো একটা বদমাইশ ক্ষমতায় আছে। যদি একটা ভালো মানুষ ক্ষমতায় কোনো কারণে, মানে যদিও এরা ভালো মানুষ ক্ষমতায় এরা আনবে না, কারণ যারা এদেরকে বসিয়েছে তারা তো খারাপ মানুষ, তাও অনেক খারাপ মানুষ নিজের অস্তিত্ব টেকানোর জন্য ভালো মানুষের সামনে রাখে। একটা ভালো মানুষের রাখলে কিন্তু এদের মুখোশটা আমরা দেখতে পাইতাম না। এখন কেউ কেউ হয়ে যাচ্ছে জমিদারের নাতি, 2 দিন আগে ভাত পাইতো না তারাই বলছে, এমনকি ওয়ালেটও থাকতো না পকেটে। এবং তাদের হাবভাব, এই যে দাম্ভিকতা, বাংলাদেশের মানুষ এই ধরনের ঔদ্ধত্য পছন্দ করে না। এখন আমি তাদের ভবিষ্যৎ যেটা দেখতে পাইতেছি, আমি চাই না ওইটা তাদের হোক। এবং তাদের যারা বসাইছে, দেখেন, আমি নানান সময় বিপদে পড়েছি, এটা আওয়ামী লীগের আমলেই, কিন্তু আমি পশ্চিমা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের সাহায্য আমি পেয়েছি, আমি এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমার তাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিনা এটা বলতেই তো আমি নিজেই তো অবাক হয়ে গেলাম। এর কারণটা কি? লোচনা পাখি কয়েকটা জিনিস নোটিস করছেন, একটা বিষয় নোটিস করছেন যে পশ্চিমারা এখন কথা বলেন। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। সুলতান আপা, আপনি আমার নিয়ে একটা শো করছিলেন, বিজয় দেবনাথ চট্টগ্রামের একটা ছেলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল বলে তারে মব যে তারে মাইরে ফেলার জন্য টানা দিয়ে দিছে, তার অবস্থা খারাপ। আমি এই জিনিসটা সুন্দর করে লিখছি। যতগুলো মানবাধিকার সংস্থা আছে যাদের সাথে আমি ইন টাচ, যাদের সাথে আমি, এমনকি ইনক্লুডিং ইউনাইটেড নেশনস, তারা সবাই চুপ। কেন? একটা রিপ্লাই আসে নাই। এর আগে আমি না হইলে আমার জীবনে 500টা ঘটনা আমি বিভিন্ন পর্যায়ে জানাইছি। এই যে পিনাকি ইলিয়াস রেনি, আফসানা আপাশা এটার সাথে যুক্ত, উনি আমাকে অনেক হেল্প করছেন, আমি জানাইছি। সাইলেন্ট কেন? সাইলেন্ট অন্য কোনো জায়গায় এটা হয় নাই। আমি আমার জীবনে যতগুলো ইস্যু নিয়ে তাদের জানাইছি, তারা অন্ততপক্ষে এইটার সপক্ষে আরো এভিডেন্স চাইছে বা কিছু একটা বলছে এটা আমরা পারবো না, অমুক অর্গানাইজেশনকে ফরওয়ার্ড করো। এই বিষয়ে তারা চুপ। আচ্ছা, ইলিয়াস পিনাকির ব্যাপারটা নইলে বুঝলাম, তারা ওই দেশে থাকে, কিন্তু তারা যেই পশ্চিমাদের এজেন্ট, এটা তো আমার বুঝতে অসুবিধা নেই, কোনো রিপ্লাই নাই। এমনকি অনেক সময় কাটা তুলতে গেলে কাটার দরকার হয়। ব্রিটেনে গেছিল এই ফ্যানাটিক ইসলামিক প্রিচার এনায়েতুল্লাহ আব্বাসী, তার পেছনে নাইজেল ফারাজ লেগে গেছিল যে ব্রেক্সিট করছে, কারণ ও পাইছে এলিমেন্ট যে এইটা যদি আমি এখান থেকে বাইর করি তাহলে আমি হিরো হব। তো ওইরকম একটা ডানপন্থী গ্রুপে আমি বলছিলাম পিনাকির ব্যাপারে। পরে বুঝলাম তাদের বক্তব্য হচ্ছে সে তো পিনাকি তো তাদের ফ্রেন্ড। কেমনে তাদের আরেকজনে বলে দিছে আমাদের ফ্রেন্ড, আমাদের এলাই, এর বিরুদ্ধে যাওয়া যাবে না।
ওই বেচারা সরল লোক আমার বলে দিছে, তোমার ফ্রেন্ড, তুমি কি বলো এগুলা? আমি বললাম হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি আমি মানে কারণ তারে বুঝাইতেছে আমি ফরাসি ভাষায় আবার ট্রান্সলেট করতে হবে, এত আমার দরকার নেই, আমার বোঝা শেষ। এইবার আসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান কে ছিল? সুলতান মোহাম্মদ জাকারিয়া। সে ঘোষণা দিয়ে এনসিপির সে এলায় সে কি যেন কোঅর্ডিনেটর না যে কি একটা লিখে রাখছে তার প্রোফাইলে, হ্যাঁ কনভেনার। সেলিম সামাদ আরএসএফ এর বাংলাদেশের অন্যতম দায়িত্বে থাকা রিপোর্টার্স উইদাউট বর্ডার, সেলিম সামাদ কি বলেছে? বঙ্গবন্ধুর 32 ভাঙার পরে বলেছে এটা জুলাই 32 করে দেওয়া নাম, জুলাই 36 রোডের নাম বদলাই ফেলবে। চিন্তা করেন, শুধু বঙ্গবন্ধুর উপর আক্ষেপ না, ওই রোডে থাকা সকল বাড়ির মানুষের তার রোডের নাম বদলাই দেবে। কত বড়, আমি শব্দটা এখানে ব্যবহার করলাম না, আপনারা দুজনই আমার বড় এবং বড় বোনের মতো সম্মান করি। কত বড় এরা, মানে কি বুঝছেন এরা কারা? ওই যে আরএসএফ, অ্যামনেস্টি বলে, এগুলো তো আমি ক্ষুদ্র মানুষ চিনলাম, আমি যাদের চিনি নাই, যারা বিশাল বড় বড় লোক বসে আছে। আরো দু একটা উদাহরণ দেয়, বিবিসির আকবর উলঙ্গ হইয়া এখন দালালি করছে না? আপনি কখনো ভাবছেন বিবিসি এ আকবর এত খারাপ হইতে পারে, এত বড় দালাল হইতে পারে? তাও আবার ইউনুসের মতো একটা দালাল। আরে বেটা মুক্তিযুদ্ধের দালালি কর, তাও তো একটা বোঝা যায় যে না এটা জন্মের এবং অস্তিত্বের দেশের দায় থেকে দালাল। আমি তো বলি আমি মুক্তিযুদ্ধের দালাল, এই কথাগুলো বলার মধ্যে ইয়ে আছে, মানে গর্ব আছে, বাংলাদেশের দালাল। কিন্তু এই দালালি করতেছে এই পশ্চিমাদের। আর এখন আপনি আরো যে আলী রিয়াজ ফিয়াজ যাদের দেখতেছেন, আলী রিয়াজরে পপুলার করছে কে? পপুলার মানে বাংলাদেশে বাঙ্গুদের কাছে পরিচয় করে দিছে কে? এলিটদের কাছে খালিদ মহিউদ্দিন। ওই খালিদ মহিউদ্দিন তো হাঁটু গেড়ে ডয়চে ভেলের টিম নিয়ে আরাফাতরে নিয়ে যায় জেনেভায় হাঁটু গেড়ে সার করলো না? তার টাই যখন ঝুলতেছিল তখন আমি বলি আরে তা আমার কাছে তো উনি খুব প্রিয় একজন সাংবাদিক, বাঙ্গুর এত বড় সাংবাদিক, তার টাই ঝুলতেছে কেন? তার টাই তো থাকবে জামার সাথে লাগানো, ঝুলবে না। টাই কখন ঝোলে বুঝছেন তো? শিরদার মাথা নত করলে টাই ঝোলে। আমার তার সেই টাই ঝোলা দেখে তো বুঝিনি, এখন তো দুধ কা দুধ পানি কা পানি। ওই দিন দেখলাম এই খালিদ মহিউদ্দিন দুইটারে নিয়ে বলতেছে কি যেন একটা ভাঙচুরের বিষয়ে, এই নুরুর ওই বিষয়টাতেই বোধ হয় কি যেন একটা বলতেছিল, মানে জাস্টিফায়েড, আমি ভুলে গেছি। যতগুলো মব টব হয় তখন তো ওই পক্ষের দুইটারে নেয়, এক পক্ষের দুইটারে, একটা শিবিরের প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, যেমন এবি পার্টির একটারে নেবে, শিবিরের একটা নেবে, তারা আলোচনা করে। তো এই যে মনস্টারদের এবং মবস্টারদের আমাদের তো চিনতে বাকি নাই। পশ্চিমারা কি চায়, পশ্চিমার পাপেট কে আসছে। আসলে মাঝে মাঝে আমার মনে হয় এই বাঙ্গুরা না একটা ভালো করে মুড়া খাক। 1971 বঙ্গবন্ধুর কারণে ভারতীয় মিলিটারিরা এই দেশ থেকে চলে গেছে। ইন্দিরা গান্ধী বুঝে গেছে যে মুজিবরে কাবু করা যাবে না, তো ভারতীয় মিলিটারিদের নিয়ে গেছে যারা একটা ভালো করে বাঙ্গুদের মুড়া দিত, তৈলে বুঝতো যে মুড়া খাওয়া কারে জিনিস। এখন তারা ভারতের আমেরিকান মুড়াটা খাক, খুব ভালো করে খাক,